ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 26শে এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব ম্যালেরিয়া দিবস বা ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 2024 কবে পালিত হলো? উত্তরটা হচ্ছে 25শে এপ্রিল। প্রতি বছর 25শে এপ্রিল ম্যালেরিয়া প্রতিরোধ, চিকিৎসা, নিয়ন্ত্রণ সম্পর্কে সচেতনতা বাড়াতে এটা পালন করা হয়। 2008 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 60তম অধিবেশনের সময় এটা শুরু করার কথা হয়েছিল। তারপর থেকে প্রতি বছর 25শে এপ্রিল এটা পালন করা হয়ে আসছে। এবছরের থিম হচ্ছে অ্যাক্সেলারেটিং দ্য ফাইট এগেনস্ট ম্যালেরিয়া ফর এ মোর ইকুইটেবল ওয়ার্ল্ড। পরের প্রশ্ন 2 নম্বর, ইন্টারন্যাশনাল গার্ল ইন আইটিসি ডে 2024 কবে পালিত হলো? এটা অ্যাকচুয়ালি এপ্রিলের 4র্থ বৃহস্পতিবার পালন করা হয়, যেটা এবছর 25শে এপ্রিল পড়েছে। প্রতি বছর এপ্রিলের 4র্থ বৃহস্পতিবার আইটিসিতে আন্তর্জাতিক মেয়ের দিবস এটা উদযাপন করা হয়। এর গুরুত্বপূর্ণ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং এই ক্ষেত্রে মেয়ে, যুবতী, মহিলাদের তাৎপর্য তুলে ধরার জন্য STEM অর্থাৎ বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এই শিক্ষা এবং কর্মজীবন অনুসরণ করতে উৎসাহিত করা হয়। এবছরের থিম হচ্ছে লিডারশিপ। পরের প্রশ্ন 3 নম্বর, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI কোন সংস্থার জন্য মাস্টার নির্দেশিকা জারি করেছে? এটা হচ্ছে ARCS অর্থাৎ সম্পদ পুনর্গঠন সংস্থাগুলির জন্য। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্পদ পুনর্গঠন সংস্থাগুলির জন্য একটি বিস্তৃত মাস্টার নির্দেশিকা জারি করেছে, যা 24শে এপ্রিল 2024 থেকে কার্যকর করা হবে। এই নির্দেশিকাগুলি ARCগুলির নিয়ন্ত্রক কাঠামো উন্নত করা এবং তাদের আর্থিক স্থিতিশীলতা এবং কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত করার জন্য এটা করা হচ্ছে। ARC এর ন্যূনতম মূলধন 300 কোটি রুপি বজায় রাখতে হবে, যা 11ই অক্টোবর 2022-এ সেট করা 100 কোটি টাকার আগের প্রয়োজনীয়তা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ক্রেডিট রেটিং সংক্রান্ত নির্দিষ্ট মানদণ্ডের সাথে ARCর স্বল্প মেয়াদী উপকরণগুলি বিনিয়োগগুলি তাদের নেট মালিকানাধীন তহবিলের 10% সীমাবদ্ধ। একটি যোগ্য ক্রেডিট রেটিং এজেন্সি দ্বারা স্বল্প মেয়াদী উপকরণগুলি এর সমতুল্য বা তার উপরে রেটিং থাকতেই হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সম্বন্ধে একটু বলি। এটা হচ্ছে RBI এর শর্ট ফর্ম। এটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক, ভারতের ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রকের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা, ভারতের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন। 1 এপ্রিল 1935 কলকাতায় প্রতিষ্ঠা হয়েছিল, সদর দপ্তর মুম্বাই। আর এটার বর্তমানে গভর্নর শক্তিকান্ত দাস, তিনি 25th গভর্নর। পরের প্রশ্ন 4 নম্বর, সম্প্রতি কে গোয়ার স্বর্গীয় দ্বীপপুঞ্জ দ্বীপ শিরোনামের বইটি প্রকাশ করেছেন? উত্তরটা হচ্ছে PS শ্রীধরন পিল্লাই, তিনি গোয়ার রাজ্যপাল। একটি অসাধারণ সাহিত্য ওডিসিতে PS শ্রীধরন পিল্লাই গোয়ার গভর্নর মনোমুগ্ধকর বইগুলির একটি সিরিজের মাধ্যমে রাজ্যের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য উন্মোচনের একটা মিশন শুরু করেছে। তার সর্বশেষ বই গোয়ার স্বর্গীয় দ্বীপপুঞ্জ রাজ্যের স্বল্প পরিচিতির দিকগুলি সংরক্ষণ এবং প্রচার করার জন্য এটা উৎসর্গ করেছে। এখানে বইটাতে কি থাকবে? বইটাতে নরওয়ার দুর্গ, যেটি একবার নার্ভে ফেরি ক্রসিংয়ের কাছে হলি স্পিরিট চার্চ থেকে রাস্তার কাছে ছিল, সেই জায়গায়। এবং বইটি একটি দ্বীপ আছে যা মিথের দ্বীপ। এই দ্বীপ নিয়ে বিভিন্ন রকম অংশ এবং গোয়ার বিভিন্ন ঐতিহ্য সম্পর্কে বলেছে। গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল PS শ্রীধরন পিল্লাই, আর ন্যাশনাল পার্ক মুল্লেম ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি স্যাটেলাইটের মাধ্যমে ভারতের কোন হিমবাহ হ্রদের সম্প্রসারণ ঘটনার কথা জানা গেছে? উত্তর হচ্ছে ভারতের যে হিমালয় পাঠাচ্ছে সেইখানটা। হিমালয় পর্বতমালা তাদের বিশাল হিমবাহের জন্য তৃতীয় মেরু নামে পরিচিত। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্মুখীন হচ্ছে। হিমালয়ের পশ্চাৎসরণের হ্রদের গঠন এবং বৃদ্ধির দিকে পরিচালিত করে, যা হিমালয়ের লেক আউটসাইডের বন্যার মতো ঝুঁকি তৈরি করে। এবং এগুলো দেখা যাচ্ছে স্যাটেলাইটে বিশ্লেষণ করে দেখা গেছে যে সম্প্রসারণ ব্যাপ্তি হচ্ছে 3 দশকের বেশি সময় ধরে। এই ডেটা হিমালয় হ্রদের উল্লেখযোগ্য সম্প্রসারণ প্রকাশ করেছে। 2431টি হ্রদের মধ্যে 676টি প্রসারিত হয়েছে, যা 89 দ্বিগুণের বেশি % বৃদ্ধি পেয়েছে। কেস স্টাডি করে ঘেপাং ঘাট হ্রদ এই সমস্ত দেখা গেছে যে সিন্ধু নদী অববাহিকা ঘেপাং ঘাট হিমালয় হ্রদটি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণের উদাহরণ দিয়েছে। 3 দশকের মধ্যে 178% বৃদ্ধি পেয়েছে। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি কোন সংস্থা ইন্টারওয়েভ লাইফ থ্রোটস অফ হোপ শিরোনামে তার সাম্প্রতিক প্রতিবেদনে ভারতের জনসংখ্যাগত ল্যান্ডস্কেপের ওপর আলোকপাত করেছে? উত্তরটা হচ্ছে UNFP অর্থাৎ জাতিসংঘের জনসংখ্যা তহবিল, এই সংস্থা। ইন্টারওয়েভ লাইফ থ্রেডস অফ হোপ শিরোনামে একটি সাম্প্রতিক প্রতিবেদনে জাতিসংঘের জনসংখ্যা তহবিল ভারতের জনসংখ্যাগত ল্যান্ডস্কেপের ওপর আলোকপাত করেছে। বর্তমানে আনুমানিক জনসংখ্যা 1.44 বিলিয়ন সহ ভারতের সর্বাধিক জনবহুল দেশ হিসেবে তার অবস্থান 1-এ আছে।
এই বিশাল জনসংখ্যা 24% 0 থেকে 14 বছর বয়সের মধ্যে পড়ে, যা একটি যুব জনসংখ্যাকে নির্দেশ করে। সেখানে কি কি রয়েছে? প্রজেক্টেড জনসংখ্যা বৃদ্ধি। এই ইউএনএফপিএ এটা 77 বছরে ভারতের জনসংখ্যা দ্বিগুণ করার প্রজেক্ট, যৌন ও প্রজনন স্বাস্থ্য অসমতা প্রশমিত করার অধিকারগুলি সম্পর্কিত সমাধানগুলি জরুরিতার ওপর জোর দিয়েছে। এই প্রতিবেদনে দেখা গেছে জনসংখ্যার 17% 10 থেকে 19 বছরের মধ্যে পড়ছে, 26% 10 থেকে 24 বছরের মধ্যে, এবং সিংহভাগ 68% 15 থেকে 64 বছরের মধ্যে পড়ছে, এবং একটি ছোট অংশ 7% 65 ও বেশি বয়সী পড়ছে। এবং এই প্রতিবেদনে স্বাস্থ্যসেবা বৈষম্য চ্যালেঞ্জ, আঞ্চলিক বৈষম্য, মাতৃমৃত্যু, কিছু কিছু অঞ্চল, অরুণাচল প্রদেশ, তিরাপ জেলা আশঙ্কাজনকভাবে উচ্চ মৃত্যু হার, এই সমস্ত দেখা গেছে। ইউএনএফপিএ এর আদেশ এবং ভূমিকাতে বলেছে যে এটা একটা জাতিসংঘের সাধারণ পরিষদ হিসেবে একটা সহায়ক অংশ হিসেবে কাজ করে, যা যৌন এবং প্রজনন স্বাস্থ্যের বিশ্বব্যাপী কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। 1969 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ফার্নান্দো ক্যারেরা, এবং প্রধান হচ্ছে নাটালিয়া কানে। পরের প্রশ্ন 7 নাম্বার। ভারতের কোন সংস্থা ডিজিটাল লেনদেন করার জন্য ভারত P1 উন্মোচন করেছে? উত্তরটা হচ্ছে ভারত পে। ভারত P1 উন্মোচন করেছে, একটি উদ্ভাবনী অল ইন ওয়ান পেমেন্ট ডিভাইস যা ডিজিটাল লেনদেনকে পুনরায় সংজ্ঞায়িত করার জন্য সেট করা হয়েছে। এই অত্যাধুনিক পণ্যটি পিওএস, কিউআর এবং স্পিকারের কার্যকারিতাকে একটি একক ডিভাইসে একীভূত করে, যা বণিক এবং গ্রাহকদের জন্য এককভাবে অতুলনীয় সুবিধার প্রতিশ্রুতি দেয়। ভারত পের লক্ষ্য আগামী 6 মাসের মধ্যে 450টি শহরে সম্প্রসারণ করবে এবং 100+ শহরে ভারত P1 চালু করবে। এই সম্প্রসারণ দেশব্যাপী লক্ষ লক্ষ অফলাইন বণিকদের জন্য অর্থ প্রদানের অভিজ্ঞতা বাড়ানোর একটা ব্যাপার, মানে সহজ সুবিধা এটা বলতে পারো। ভারত পে এটা হচ্ছে ভারতীয় ফিনটেক কোম্পানি, যেটি ছোট ব্যবসায়ী, মুদি দোকানের ডিজিটাল পেমেন্ট, আর্থিক পরিষেবায় এই সমস্ত ক্ষেত্রে লাগে। প্রতিষ্ঠাতা হচ্ছে অশ্বনী গ্রোভার, শাশ্বত নাকরানি, সি হচ্ছে নলিন নেগি। প্রতিষ্ঠা ছিল 2018, সদর দপ্তর নয়াদিল্লি। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কোন ব্যাংক পেমেন্ট পরিকাঠামোর বিপ্লব করার জন্য রোজার পের সাথে ইউপিআই সুইচ চালু করেছে? উত্তরটা হচ্ছে এয়ারটেল পেমেন্টস ব্যাংক। একটি যুগান্তকারী সহযোগিতায় রোজার পে এবং এয়ারটেল পেমেন্টস ব্যাংক ইউপিআই সুইচ উন্মোচন করেছে। এই অত্যাধুনিক ক্লাউড ভিত্তিক পরিকাঠামো, যা ডিজিটাল অর্থ প্রদানের ল্যান্ডস্কেপের বিপ্লব করার জন্য ডিজাইন করা হয়েছে। এই উদ্ভাবনী পণ্যটি সাফল্যের হার 4 থেকে 5% বৃদ্ধি করার জন্য প্রতি সেকেন্ডে একটি চিত্তাকর্ষক 10,000 লেনদেন করার প্রতিশ্রুতি দিচ্ছে। রোজার পে ইউপিআই সুইচ ভারতের ডিজিটাল অর্থনীতিকে নিরবিচ্ছিন্ন এবং দক্ষ পেমেন্ট সলিউশন ক্রমবর্ধমান চাহিদা পূরণ করার জন্য ইউপিআই উদ্ভাবনে 5x দ্রুত অ্যাক্সেস প্রদান করার জন্য প্রস্তুত হচ্ছে। এয়ারটেল পেমেন্টস ব্যাংকের চিফ অপারেটিং অফিসার গণেশ অনন্ত নারায়ণ গ্রাহকদের নির্বিঘ্ন, সুরক্ষিত এবং মাপযোগ্য অর্থ প্রদানের অভিজ্ঞতা প্রদানে অংশীদারিত্ব তুলে ধরেছে। রোজার পে প্রতিষ্ঠাতা হর্ষিল মাথুর, শশাঙ্ক কুমার, হচ্ছে হর্ষিল মাথুর, আর এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছিল 2013 সাল। এয়ারটেল পেমেন্টস ব্যাংক এটা হলো ভারতীয় পেমেন্ট ব্যাংক, যার সদর দপ্তর নতুন দিল্লি। এটা ভারতী এয়ারটেলের একটা সহযোগী প্রতিষ্ঠান। 5 জানুয়ারি 2022 আরবিআই আইন 1934-এর তৃতীয় তফসিলের অধীনে এটি ভারতের রিজার্ভ ব্যাংক দ্বারা নির্ধারিত ব্যাংকের মর্যাদা দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠা হয়েছিল 2010। বর্তমানে সি হচ্ছে অনুব্রত বিশ্বাস। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করা সাহসী ভারতীয় সৈন্যদের সম্মান জানাতে কি পদক্ষেপ নিয়েছে? উত্তরটা হচ্ছে ইংল্যান্ডের ব্রাইটস এবং হোপ সিটি কাউন্সিল নিয়েছে। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করা বা সাহসী ভারতীয় সৈন্যদের সম্মান জানাতে ইংল্যান্ডের ব্রাইটন এবং হোপ সিটি কাউন্সিল একটি প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছে। তারা অবিভক্ত ভারতীয় উপমহাদেশের এই যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি দিয়ে অক্টোবরে এই শহরে ইন্ডিয়া গেটে মেমোরিয়াল একটি বার্ষিক বহু বিশেষের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। ব্রাইটনের ইন্ডিয়া গেটে টমাস টাইড রাউটার দ্বারা ডিজাইন করা গুজরাটি স্থাপত্য দ্বারা প্রভাবিত ভারতীয় সৈন্যদের আত্মত্যাগের একটি প্রমাণ হিসেবে দেখা যাচ্ছে। পাটিয়ালার মহারাজা ভূপেন্দ্র সিং দ্বারা 26 অক্টোবর 1921 সালে উন্মোচন করা এটা হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় অবিভক্ত উপমহাদেশে এটি বিস্ময়কর 1.3 মিলিয়ন ভারতীয় সৈন্য সাম্রাজ্যের জন্য লড়াই করেছিল, যার মধ্যে 74,000 জনেরও বেশি আত্মত্যাগ করেছিল। তাদের বীরত্ব পশ্চিম ফ্রন্টে, সেই সঙ্গে পূর্ব আফ্রিকা, মেসোপটেমিয়া, ইরাক এবং গ্যালিপলিতে সম্পূর্ণ প্রদর্শন করা হয়েছিল।
এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সৈন্যবাহিনী, যারা বৃহত্তম স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে পরিচিত, 2.5 মিলিয়নেরও বেশি সৈন্য ব্রিটিশ পদে কাজ করেছিল। তাদের সমস্ত সেখানেও তারা 78,000 ভারতীয় সৈন্য প্রাণ হারিয়েছিল। তো তাদেরকে সম্মান জানানোর জন্য এরা পদক্ষেপটা নিয়েছে। ব্রাইটন, এটা হচ্ছে একটি সমুদ্র তীরবর্তী অবলম্বন ইংল্যান্ডের পূর্ব সাকসেসর কাউন্টির ব্রাইটন এবং হোভ এই দুটি শহরের প্রধান এলাকা। এটি লন্ডন থেকে 47 মাইল দক্ষিণে অবস্থিত এবং যুক্তরাজ্যের অংশ। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার, সম্প্রতি কোন রাজ্যে 34তম শেং কিলং উৎসব আয়োজিত হয়েছে? উত্তরটা হচ্ছে মেঘালয়। 34তম শেং কিলং উৎসব খাসি আদিবাসী যারা আছে সেই ধর্মের অনুরাগীদের জন্য একটি শ্রদ্ধেয় অনুষ্ঠান মেঘালয়ের ওয়াহিয়াজেরে সমাপ্ত হয়েছে। 19 এপ্রিল 2024 থেকে বিস্তৃত উৎসবটি আদিবাসী সম্প্রদায় ঐক্য এবং ঐতিহ্য উদযাপন করছে। এই বছর পশ্চিম খাসি পাহাড়ে অবস্থিত খাসি শহীদ থেকে এটা ওয়াজিয়ারের সম্মানিত মনোলিথটি গ্রহণ করা হয়েছিল। এটা একটা খাসি আদিবাসীদের উৎসব যা অত্যন্ত তাৎপর্য বহন করে এবং একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবেও এরা কাজ করে। মেঘালয়ের রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড কে সাকমা, রাজ্যপাল হচ্ছে ফাগু চৌহান। তো এই ছিল আজকে সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।